তো বিয়ে করতে হলে ভিসা থাকতেই হবে এমন কোনো, যদি ওভার স্টেয়ার হন এই সিনারিওতে জাস্ট শুধু বিয়ে করেছেন এই সিনারিওতে কিন্তু ভিসা হওয়ার কথা না। ভিসা হবে যদি আপনাদের মধ্যে কারো কোনো বেবি থাকে, চাইল্ড থাকে। স্পাউস ভিসা বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু করতে হলে আবার হচ্ছে আপনার লফুল লিভ থাকতে হবে, মানে ভিসা থাকা অবস্থায় আপনার এই অ্যাপ্লিকেশন করতে হবে, না হলে এই ভিসাটা হবে না। পার্টনার রুটে যে আপনি যেটা বলছেন স্পাউস ভিসা, আপনার যদি সঠিকভাবে ভিসা থাকতো তাহলে তো আপনি পার্টনার রুটে যেতে পারতেন। পার্টনার রুট মানে হচ্ছে জাস্ট বিয়েটার বেসিসে, আর প্যারেন্ট রুট হচ্ছে বাচ্চার বেসিসে। ফাইসাল হোসেন লিখেছেন, হাউ ক্যান আনডকুমেন্টেড পারসন গেট ম্যারিড অ্যান্ড অ্যাপ্লাই ফর স্পাউস ভিসা inside the UK without going back to his home country? Okay, what are the chances to regularize the status? Okay, আনডকুমেন্টেড পারসন মানে আমি বুঝলাম এটা যে ওনার ভিসা নাই, একটা সময় যাবত ভিসা নাই, বেশ অনেকদিন হয়তো হয়েছে বা বেশ অন্তত পক্ষে কয়েক একটা সময় যাবত ওনার ভিসা নাই। উনি কিভাবে বিয়ে করতে পারেন? দেখুন, বিয়ে করাতে কিন্তু বিয়ে করতে হলে ভিসা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিয়ে এই দেশে রেজিস্টার করতে হলে কাউন্সিলে আপনাকে যেটা লাগবে, আপনার প্রুফ অফ আইডি লাগবে এবং প্রুফ অফ অ্যাড্রেস লাগবে সেম। আপনার স্পাউস যিনি হবেন কিংবা আপনার পার্টনার যিনি যাকে বিয়ে করবেন ওনারও লাগবে প্রুফ অফ আইডি, পাসপোর্ট এবং প্রুফ অফ অ্যাড্রেস। সো এই দুইটা দিয়ে আপনাদের প্রথমে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে কাউন্সিলে। কাউন্সিলের সচরাচর এখন সব হচ্ছে অনলাইনে আপনারা যে কাউন্সিলে থাকেন সেই কাউন্সিলে নোটিস অফ ম্যারিজের জন্য অ্যাপ্লাই করা লাগবে। নোটিস অফ ম্যারিজ অ্যাপ্লাই করলেন, একটা ফিস নেবে, সেই ফিস দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন। তারপরে যেটা হবে, আপনাকে একটা ডেট দেওয়া হবে, যেই ডেটে আপনার যাওয়া লাগবে কাউন্সিলের রেজিস্টার অফিসে। আপনাদের দুজনেরই পাসপোর্ট এবং দুজনের প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে যাওয়া লাগবে। তো যাওয়ার পরে ওই নোটিশটা তারা অ্যাকসেপ্ট করবে। এই সময় থেকে তারপরে হোম অফিস নোটিশ এখানে হচ্ছে দুই প্রকারের, এক হচ্ছে 28 দিনের নোটিশ অথবা 70 দিনের নোটিশ। কার জন্য 28 দিন, কার জন্য 70 দিন? এই যে আপনি ভিসা ছাড়া আছেন এইরকম অবস্থায়, কিংবা দুজনের মধ্যে অন্তত একজন কোনো একটা ভিসার মধ্যে আছে, কোনো একটা এমন ভিসা বা কিছু, এমনকি ইনডিফিনিট লিভ টু রিমেইনে হলেও আছে, দুজনে যদি ব্রিটিশ হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু দুজনের মধ্যে অন্তত একজনের যদি কোনো ব্রিটিশ ছাড়া অন্য কোনো কিছু থাকে তাহলে তাদের এই ডকুমেন্টগুলো কাউন্সিল কি করবে, হোম অফিসের একটা ডিপার্টমেন্ট আছে এই সংক্রান্ত, তাদের কাছে এটা ফরওয়ার্ড করবে। তারা এটা দেখবে, দেখে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেবে যে তারা এই যে ম্যারিজটা নোটিশ দেওয়া হয়েছে এখন এটা তারা এটা জেনুইন ম্যারিজ কিনা, জেনুইন রিলেশনশিপ কিনা, নাকি কোনো ফেক ম্যারিজ, শাম ম্যারিজ, বা শুধুমাত্র ভিসা করার উদ্দেশ্যে ম্যারিজ করা হচ্ছে, এই ধরনের কোনো ব্যাপার আছে কিনা। এইটা যদি তারা মনে করে তাহলে মানে তারা ওইটা কনসিডার করবে, ওগুলো তারা চেক করবে। তো যদি তারা প্রথমে মনে করে যে সবকিছু দেখে যদি তাদের মনে হয় যে না এখানে কোনো আমাদের সন্দেহ হচ্ছে না, তাহলে তারা পাস দিয়ে দিবে যে আমরা ধরেন 20-21তম দিনে বা 25তম দিনে 22তম দিনে একটা লেটার বা ইমেল পাবেন যেখানে হোম অফিস বলবে দুইজনকেই একই লেটার দুইজনের নামে ইস্যু করা হবে, বলবে যে আপনাদের এটা আমরা উই হ্যাভ ডিসাইডেড নট টু ইনভেস্টিগেট, যদি এরকম সিনারিও হয়। আর যদি ওরা মনে করে যে ইনভেস্টিগেট করবে তাহলে এই লেটারে লেখা থাকবে উই হ্যাভ ডিসাইডেড টু ইনভেস্টিগেট। একটা হচ্ছে নট টু ইনভেস্টিগেট, একটা হচ্ছে টু ইনভেস্টিগেট। তো নট টু ইনভেস্টিগেট লেটার আসা মানে হচ্ছে 28 দিন পরে এই নোটিশটা 28 দিনের থেকে গেল এবং 28 দিন পরে অ্যাভেলেবেল ডেটে আপনারা বিয়ে করতে পারবেন। নেক্সট অ্যাভেলেবেল যে ডেট আপনি কাউন্সিলে পান রেজিস্টার করার, সেই ডেটেই আপনারা বিয়ে করতে পারবেন, মানে নোটিশটা 28 দিনের থেকে গেল। আর যদি ওরা বলে যে উই হ্যাভ ডিসাইডেড টু ইনভেস্টিগেট, তাহলে হচ্ছে আপনাদের এই নোটিশটা হয়ে গেল 70 দিনে, 28-এর পরিবর্তে 70-এ পরিণত হয়ে গেল। তারপরে তারা হোম অফিস আপনাদের কাছে কন্ট্যাক্ট ডিটেলস চাবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তারপরে সচরাচর হচ্ছে তারা একটা ইন্টারভিউ এর জন্য একটা ডেট বলবে, সেই ডেটে যাওয়া লাগবে। ইন্টারভিউ যাওয়ার আগে একটা টাইম এবং ডেট দিবে, যেই টাইমের মধ্যে আপনাকে সমস্ত অনেক ডকুমেন্টস দিতে হবে, স্পেশালি সমস্ত প্রুফ অফ অ্যাড্রেস, সমস্ত ব্যাংক স্টেটমেন্ট, যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, জবের কাগজপত্র, এই সমস্ত কিছু হোম অফিসে পাঠাতে হবে। ইন্টারপ্রেটার লাগবে কিনা এই স্টেজে এটাও তাদেরকে বলতে হবে। তো এটা সময়ের মধ্যে করতে হবে, যেই টাইম ওরা দিবে সেই টাইমের মধ্যে। এই টাইমের পার হয়ে গেলে আবার পুরো নোটিশটাই কিন্তু বাতিল হয়ে যাবে, নতুন করে আবার কাউন্সিলে নোটিশ দিতে হবে।
তো সেই ইন্টারভিউ একসময় হবে। সেই ইন্টারভিউয়ের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করবে যে এই মানুষের সম্পর্কটা কি জেনুইন নাকি জেনুইন না। বেশ কিছু কোয়েশ্চেন করবে, ক্রস চেক করবে। আপনার সম্পর্কে আপনার পার্টনারকে জিজ্ঞেস করবে, পার্টনারকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে। দুজনের ইনফরমেশন দুজনের কাছ থেকে নিয়ে ক্রস চেক করে দেখবে যে মিলে কিনা। আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাবে। হাসব্যান্ড ওয়াইফ বা কাপল হলে সাধারণত একজন আরেকজন সম্পর্কে যা জানা উচিত সেই ধরনের প্রশ্নগুলা মিলতে হবে আপনাদের উত্তরগুলো। ঠিক আছে? তো তারপরে যদি সবকিছু সাকসেসফুলি আপনারা দেন তাহলে ওরা যদি পাস দিয়ে দেয় যে উই হ্যাভ নো কনসার্ন, তাহলে হচ্ছে ৭০ দিন পরে নেক্সট অ্যাভেইলেবল যেকোনো ডেটে আপনি বিয়ে রেজিস্টার করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা কথা ১ম দিকে বলা উচিত ছিল আমার, সেটা হচ্ছে যে প্রুফ অফ আইডি, প্রুফ অফ অ্যাড্রেস এর সাথে যদি ২ জনের কোনো একজন অথবা ২ জনেরই যদি আগের কোনো রিলেশনশিপ থাকে, মানে আগের কোনো বিয়ে থেকে থাকে, তাহলে সেটার কিন্তু যদি ডিভোর্স হয়ে গিয়েছে অথবা আগের পার্টনার মারা গিয়েছে এরকম কোনো সিচুয়েশন যদি থাকে, তাহলে সেই ডিভোর্সের ডকুমেন্টস অথবা মারা যাওয়ার ক্ষেত্রে সেখানে ডেথ সার্টিফিকেট এগুলোও দিতে হবে ম্যারেজ রেজিস্টারের সময়। তো এভাবে করে বিয়েটা রেজিস্টার্ড হলো। বিয়েটা রেজিস্টার্ড হওয়ার পরে বিয়ের রেজিস্টার সার্টিফিকেট আপনি পেলেন। পাওয়ার পরে and apply for spouse visa inside the UK without going back to his home country. এখানে স্পাউস ভিসা বলতে যেটাকে বোঝায়, স্পাউস ভিসা হচ্ছে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, FLRM যেটা, সেটা কিন্তু করতে হলে আবার হচ্ছে আপনার লফুল লিভ থাকতে হবে। মানে ভিসা থাকা অবস্থায় আপনার এই অ্যাপ্লিকেশন করতে হবে। না হলে এই ভিসাটা হবে না। ওটাকে বলে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট। মানে আপনি ওভার স্টেয়ার না, এটা হতে হবে। কিন্তু আপনি তো প্রথমেই বলেছেন আনডকুমেন্টেড পারসন মানে ওভার স্টেয়ার। তাহলে সেক্ষেত্রে স্পাউস ভিসা সরাসরি হবে না। FLRFP যেটা, ফ্যামিলি অ্যান্ড অ্যাপেন্ডিক্স ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ যেটা, অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, এটার আওতায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে এই অ্যাপ্লিকেশনে সাকসেসফুল হওয়ার জন্য কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে সচরাচর যদি ওভার স্টেয়ার হন এই সিনারিওতে, জাস্ট শুধু বিয়ে করেছেন এই সিনারিওতে কিন্তু ভিসা হওয়ার কথা না। ভিসা হবে যদি আপনাদের মধ্যে কারো কোনো বেবি থাকে, চাইল্ড থাকে, এবং হতে পারে আগের ঘরের চাইল্ড, মানে আগে একটা যে বিয়ে ছিল সেই বিয়ের মাধ্যমে বাচ্চা আসছে, সেই বাচ্চা ধরে নেন একটা সিনারিও বলি, আনডকুমেন্টেড পারসন যিনি, উনি একজন পুরুষ মানুষ, ওনার বয়স 38 আর উনি একজনকে বিয়ে করছেন, ওনার বয়স হচ্ছে 35। এই মহিলার আগে একটা বিয়ে ছিল, সেই বিয়ে ডিভোর্স হয়ে গিয়েছে, সেইখানে একটা বাচ্চা আছে, সেই বাচ্চার বয়স ৭ বছর। বাচ্চা মায়ের সাথেই থাকে মূলত। বাবা আগের যে তার হাজবেন্ড আর কি, যে বাচ্চার যে বায়োলজিক্যাল ফাদার, সেই ফাদার সপ্তাহে ১ দিন বা ২ দিন বাচ্চাকে নিয়ে যেতে পারেন, দেখতে পারেন, কয়েক ঘন্টার জন্য থাকে বাচ্চা তার সাথে। এই ধরনের চাইল্ড অ্যারেঞ্জমেন্ট আছে। কিন্তু বাচ্চাটা মূলত থাকে এই মাটার সাথে। এই মাটা হচ্ছে ব্রিটিশ সিটিজেন এবং বাচ্চাটাও ব্রিটিশ সিটিজেন। মা এবং বাচ্চা একসাথে থাকে, আর আপনি আনডকুমেন্টেড পারসন যিনি, উনি বিয়ে করলেন এই মাটাকে, এই মহিলাটাকে। এই মহিলা বলেছি যে বাচ্চার সাথে থাকে। এই ক্ষেত্রে আপনাদের সকলের অ্যাড্রেস যদি সেম হয় এবং আপনারা যেমন মানে সব একসাথে থাকেন, আপনি স্টেপ ফাদার আর কি ওই বাচ্চার, এবং বাচ্চা এবং বাচ্চার মা এবং বাচ্চা হচ্ছে ব্রিটিশ, আপনি হচ্ছেন আনডকুমেন্টেড পারসন, বিয়ে রেজিস্টার করা হয়েছে। এটাকে আমরা বলি প্যারেন্ট রুট। এখানে রুট দুটা, একটা হচ্ছে পার্টনার রুট, একটা হচ্ছে প্যারেন্ট রুট। পার্টনার রুটে যে আপনি যেটা বলছেন স্পাউস ভিসা, আপনার যদি সঠিকভাবে ভিসা থাকতো তাহলে তো আপনি পার্টনার রুটে যেতে পারতেন। পার্টনার রুট মানে হচ্ছে জাস্ট বিয়েটার বেসিসে, আর প্যারেন্ট রুট হচ্ছে বাচ্চার বেসিসে। বাচ্চা এখানে মায়ের সাথে থাকে, বাচ্চা মা হচ্ছে বাচ্চার প্রাইমারি কেয়ারার অথবা জয়েন্ট প্রাইমারি কেয়ারারও হতে পারে। তো ওয়ান অফ দ্য কেয়ারার্স হতে পারে। এই বাচ্চার আপব্রিঙ্গিং এর ক্ষেত্রে মায়ের সমস্ত ভূমিকা আছে, এবং এই মায়ের হচ্ছেন আপনি হাজবেন্ড, এই মহিলার আপনি হাজবেন্ড, এবং আপনারা সবাই একসাথে থাকেন। স্টেপ চাইল্ডের এই বেসিসে কিন্তু আপনি ভিসা করতে পারবেন এবং ভিসা ইনশাল্লাহ হবে। এটা আবার হয়ে যাবে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। ঠিক আছে? 10 ইয়ার্স। তাহলে এইভাবে যদি কোনো বাচ্চা থাকে আগে, আন্ডার 18 বাচ্চা হতে হবে। যেমন কারো বাচ্চা আমি দেখেছি, বাচ্চা আছে কিন্তু বাচ্চা বড়, 18-র বেশি বাচ্চা আলাদা থাকে, অথবা একসাথেও যদি থাকে তাহলে কিন্তু আবার হবে না। আন্ডার এজ চাইল্ড হতে হবে। বাচ্চা চাইল্ড বলতে যেটা বোঝে আন্ডার 18, এবং সেই বাচ্চা যদি আপনার পার্টনারের সাথে একসাথে থাকে, অথবা EX2 নামক আরেকটা ক্যাটাগরি আছে, অ্যাপেন্ডিক্স FM EX2, সেটা হচ্ছে এই মানুষ, ওই মহিলার যদি, যাকে বিয়ে করেছেন, বাচ্চা নাই ধরলাম, কিন্তু তার সিভিয়ার কোনো মেডিকেল কন্ডিশন আছে, সিভিয়ার এমন কোনো ইস্যু আছে যে তার পক্ষে তার সবসময় ট্রিটমেন্ট এখানে চলছে, ডাক্তারও বলছে যে ওনার দেশে যাওয়া সম্ভব না, এখানেই ওনাকে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। এরকম অবস্থায় ওনাকে যেটা করতে হবে, উনি
উনি আপনার সাথে দেশে যেতে পারবেন না, দেশে যেয়ে থাকতে পারবেন না। এই বিধায় EX-2 যেটা এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস এর আওতায় পড়ে, এই ধরনের ইয়েতে হোম অফিসের ডিসক্রিশন এপ্লাই এর জন্য বলা যেতে পারে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এই ২-১ টা সিনারিওতে আপনি ইন কান্ট্রিতে সুইচ করতে পারেন। আদারওয়াইজ আসলে স্পাউস ভিসা যদি জাস্ট প্লেন স্পাউস ভিসা হয় যে আগের কোনো বেবি এখানে নাই, তাহলে কিন্তু এখান থেকে ভিসাটা এটা হওয়ার কথা না। ঠিক আছে? তারপরে অন্যান্য জিনিস দেখার বিষয় আছে অ্যাকোমোডেশন, কিছুটা ইনকাম থাকতে হবে, ইনকামের রিকোয়ারমেন্টস FLR FP অ্যাপ্লিকেশনে বা EX-2 তে ইনকামের রিকোয়ারমেন্টস নাই। 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে সরাসরি ইনকামের রিকোয়ারমেন্টস নাই। কিন্তু অ্যাডিকুয়েট মেইনটেন্যান্স করার মতো টাকা পয়সা আছে সেটা হতে হবে। সেটা হচ্ছে হাসব্যান্ড ওয়াইফ যদি হয় 70 হাসব্যান্ড ওয়াইফের একটা রেট বলে দেওয়া আছে। এই 121 পাউন্ডস পার উইক হতে হবে এবং এটা বেনিফিট থেকে আসলেও চলবে। আর প্রতি বাচ্চার জন্য 73 পাউন্ড সাম পেনি, এটাও বেনিফিট থেকে আসলে চলবে। সচরাচর বেনিফিট থেকে এই টাকাগুলো চলে আসে, এই পরিমাণ টাকা, তো তাতে হয়ে যায় আরকি। তো এইভাবে করে আপনি মোটামুটি আপনার এই অ্যাপ্লিকেশন যেটা আমি বললাম বিস্তারিত এই দেশ থেকে কিভাবে করা যেতে পারে, কি সিনারিওতে করা যেতে পারে, আশা করি আপনি কিছুটা উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.